রাতে রাজধানীতে ফাঁকা রাস্তায় কার রেসিং এর নামে চলছে উঠতি বয়সীদের বেপরোয়া গাড়ি চালনা, ঘটছে দুর্ঘটনা। সাধারণ একজন মানুষ হয়তো রাস্তা পার হচ্ছে, সে জানে না রেসের স্পিড কতটুকু। ও যখন রেস স্পিড করবে তখন সেই মানুষটা অন দ্য স্পটে ডেড হয়ে যেতে পারে। অভিযানেও দমানো যাচ্ছে না এই অপতৎপরতা। রাতে পূর্ণাঙ্গ ট্রাফিক কার্যক্রম পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞের। আমাদের চোখের সামনে পড়লে আমরা এটা ধরে তাদের বিরুদ্ধে আমরা মোটরযান আইনে মামলা করি। পুলিশের দায়িত্বটাকেও কিন্তু এখন এক্সটেন্ড করতে হবে গভীর রাত পর্যন্ত। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। তুলে নেওয়া হলো 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তি। রাজধানীর হাজারীবাগে এখনও চালু থাকা সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের। শিগগিরই কেটে দেওয়া হবে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ। IORA শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তায় মন্ত্রী পর্যায়ের বৈঠক। খাদ্যবান্ধব কর্মসূচিকে স্বচ্ছ করতেই 50 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ। অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। এবং রংপুরের পীরগাছার কয়েকটি পরিবারকে ঘিরে চলছে উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতা। হর্ষিকণীয় হত্যা সহ একাধিক ঘটনায় জড়িত এরা। ধরাছোঁয়ার বাইরে নেতৃত্বে থাকা মেহেদী। বগুড়ার 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তি মওকুফের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর 3 দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। সকালে রাজধানীর ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বগুড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ইন্টার্ন ডাক্তার আমার সঙ্গে কথা বলেন এবং তারা এই ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তারা ঘটাবে না, এই কথা আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবার জানানোর জন্য যে এই জিম্মি রোগীকে জিম্মি যেন না করে, তার এই ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছে। এই ধরনের ঘটনা তারা পুনরাবৃত্তি করবে না এবং এই জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু বলা দরকার এবং ক্ষমা চাওয়া দরকার, আমাদের ভুলগুলো আমরা স্বীকার করি। আমাদের যে ধর্মঘট যেটা ছিল সেটাও আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং এখন থেকে সব সরকারি মেডিকেলে এবং বেসরকারি সব মেডিকেলেই ইন্টার্নি চিকিৎসকদের যে স্বাভাবিক কার্যক্রম তা চালু হয়ে যাবে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই চিকিৎসা না নিয়ে ফিরে যান। হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হয় সিনিয়র চিকিৎসক ও নার্সদের। তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ সব ইউনিট চালু রেখে রোগীদের দুর্ভোগ কিছুটা কমানোর চেষ্টা করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় গত 2রা মার্চ 4 ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে 4 মার্চ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। রাজধানীর হাজারীবাগে এখনও চালু থাকা সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে কারখানাগুলোর পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ দুপুরে এই আদেশ দেন। সরকার ও আদালতের নির্দেশের পরও ট্যানারি কারখানাগুলো স্থানান্তর না হওয়ার বিষয়টি এর আগে আদালতের নজরে আনে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। এখনো হাজারীবাগের চালু রয়েছে প্রায় 100 কারখানা। এর আগে গেল বৃহস্পতিবার 154টি কারখানাকে 2 সপ্তাহের মধ্যে বকেয়া সহ 30 কোটি 85 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এর 4 দিনের মধ্যে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট। তবে এর মধ্যেই সাভারের নতুন চামড়া শিল্পনগরীতে অর্ধশতাধিক শিল্প কারখানা স্থানান্তর করা হয়েছে। যে সময়টুকু সরকার বাড়িয়েছে সেটা আসলে কোইনসাইড করছে সিইটিপি নির্মাণের সাথে।
ফলে সিইটিপি নির্মাণ যেহেতু এখন সম্পন্ন হয়ে গেছে, এখন আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। এবং এক অর্থে তো সরকারের 31শে মার্চ অব্দি সময় বাড়ানোটা নালিফাইড হয়ে গেল, কারণ আদালত বলেছে ইমিডিয়েটলি এগুলোকে শাটডাউন করে দিতে। মূল মামলায় যে আদেশটি ছিল যে একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে এদেরকে রিলোকেট করা এবং যারা রিলোকেট করতে ব্যর্থ হবে তাদেরকে বন্ধ করে দেয়া এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া, এখন সময় এসছে সেই আদেশ কার্যকর করার। কারণ হচ্ছে সাভারে সিইটিপিটা প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে হাজারীবাগে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব, সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, স্বপ্ন, আসলে যেমনটা বলছিলেন যে আজকে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে এই হাজারীবাগে যে সমস্ত ট্যানারি কারখানাগুলো এখনো বিদ্যমান রয়েছে, যারা এখন আসলে স্থানান্তর করেনি তাদেরকে অবিলম্বে বন্ধ করে দেওয়ার একটা নির্দেশ কিন্তু আদালত থেকে দেওয়া হয়েছে। তো আমি কিছুক্ষণ আগে এই হাজারীবাগে আসলে কয়েকটি ট্যানারি কারখানা মালিকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে তারা আসলে যে স্থানান্তর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছেন। তবে আপনি জানেন যে গত কয়েক মাস আগেই কিন্তু সাভারের যেখানে যে ট্যানারি নতুন কারখানা স্থানান্তরের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল হরিণধরা এলাকায়, সেই হরিণধরা এলাকায় কিন্তু এখনো অনেক ট্যানারি কারখানাগুলো এখনো স্থানান্তর করা হয়নি। আমরা যেমনটা এখানে এসে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি, তারা বলছেন যে প্রায় শতাধিক কারখানা কিন্তু এখনো এই হাজারীবাগে এখনো রয়েছে এবং প্রায় অর্ধশত কারখানা ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে। স্বপ্ন, একটু বলে রাখি, এর আগে গত বৃহস্পতিবার কিন্তু এই আদালতের পক্ষ থেকে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে 154টি কারখানা যারা স্থানান্তরে যে নির্ধারিত সময় ছিল সেই সময়ের মধ্যে যারা স্থানান্তর করেনি তাদেরকে যে স্থানান্তরের জন্য যে জরিমানা নির্ধারণ করে দিয়েছিল আদালত, সেই জরিমানার প্রায় 30 কোটি 84 লাখ টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে আজকে একটি আলাদা নির্দেশনা যে এই পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে যে এই ব্যবস্থা নেওয়ার জন্য এবং পুলিশ মহাপরিদর্শককে বলা হয়েছে এই ট্যানারি বন্ধের যে নির্দেশনা এটা বাস্তবায়নে সহযোগিতা করার জন্য। তো স্বপ্ন, আপনি দেখছেন যে আসলে এই হাজারীবাগের যে কি অবস্থা, এখন এখানকার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এই ট্যানারিগুলোর দুর্গন্ধে আসলে এখানে টিকে থাকা অনেকটাই মুশকিল এবং এখানে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো প্রায় হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে। সবকিছু মিলিয়ে আসলে বলা চলে যে এই ট্যানারি কারখানাগুলো সরানোর দাবি শুধু সরকারের পক্ষ থেকেই না, সাধারণ মানুষও দাবি করছেন যে ট্যানারিগুলো যত দ্রুত সম্ভব যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয় বা সরকার যে আদালত যে নির্দেশনা দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়ার, সে বন্ধ যদি করা হয়, এখানকার মানুষ কিন্তু বলছেন তারা এই দুর্ভোগ থেকে কিছুটা হলো মুক্তি পাবেন। তো সবটাই ছিল হাজারীবাগ থেকে ট্যানারি বন্ধের যে আদালতের রায়, সেই রায়ের ট্যানারি মালিকরা যে প্রক্রিয়া গ্রহণ করেছেন বা আসলে তারা যে বন্ধ করার যে রায় মানার যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আমাদের যে আজকের প্রতিবেদন, সেই সবশেষ খবর। দর্শক, হাজারীবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। দুপুরের সময় আরো থাকছে। ভোলাই মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে পড়ে এক কিশোরের মৃত্যু, আহত 8, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বিমান ও পর্যটন মন্ত্রী, 3 বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। 3 দিনের সরকারি সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী জাকার্তা কনভেনশন সেন্টারে IORA সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি লিডার্স ওয়েলকাম ডিনারে অংশ নেবেন তিনি। উদ্বোধনী অধিবেশনের পর প্রধানমন্ত্রী আরও একটি সম্মেলনে যোগ দেবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার দেশে ফিরবেন। এদিকে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের 20তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকালে সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে IORA ভুক্ত ভারত মহাসাগরীয় অঞ্চলের 21টি দেশের মন্ত্রী অংশ নেন। এতে আগামীকালের লিডার্স সামিটে কাউন্টার টেরোরিজম সহ 3টি বিষয় সদস্যভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা স্বাক্ষর করার বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল খুরশেদ আলম। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতায় ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হবে। আজকে যেটা হয়েছে তার ভিতরে একটা হলো ওই কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম, IORA কনকর্ড,
এবং আয়োরা অ্যাকশন প্ল্যান। এই 3টা ডকুমেন্টই আজকে সবাই আলাপ আলোচনা করে ফাইনালি লিডার সামিটে সাইন করার জন্য তারা সুপারিশ করেছেন। আগামীকাল এই 3টে ডকুমেন্ট ওখানে পেশ হবে। কি করে বাংলাদেশ থেকে রপ্তানি করা যায় আর কি করে ওদের শিল্প ইনভেস্টমেন্ট আমাদের কাছে আনা যায়। আমরা অবাক হয়ে দেখতে পাচ্ছি যে আয়োডার অনেক দেশ আছে যাদের অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, তাদের সাথে আমরা টেকনিক্যাল কোলাবোরেশন চাচ্ছি। তাদেরকে বলছি তোমরা টাকা আনো আর না আনো, টেকনিক্যাল নো হাউ নিয়ে আসো, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আসো, বাংলাদেশের ইউথ এবং ওমেনকে এগিয়ে দাও। প্রায় 50 লাখ উপকারভোগী পরিবারকে অন্তর্ভুক্ত করে ওয়েবসাইটে খাদ্যবান্ধব কর্মসূচির ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। দুপুরে খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, এই কর্মসূচিকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। আর খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, ওয়েবসাইটের তালিকা অনুসারে 49,13,547 জন সুবিধাভোগী 10 টাকা কেজি দরে প্রতি মাসে 30 কেজি চাল কিনতে পারবেন। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়ম দূর করতে সংশোধিত নীতিমালায় প্রত্যেক ইউনিয়নের কমিটিতে একজন করে সাংবাদিকও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, সকল ধরনের ভুল শুধরে সঠিক তালিকা অনুসারে কর্মসূচির চাল বিতরণ করা হবে। আমরা এই কর্মসূচিটাকে অত্যন্ত স্বচ্ছ রাখতে চাই, সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। কর্মসূচিটাকে একেবারে স্বচ্ছ রাখার জন্য দায়িত্ব শুধু আমাদের না, আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন সবার দায়িত্ব 50 লক্ষ হতদরিদ্র পরিবার যাতে স্বচ্ছভাবে যাতে তারা এই চাল পায়, কোনো রকম ভুলভ্রান্তি যাতে না থাকে, এটা কিন্তু আপনাদের সবার দায়িত্ব। আমাদের যে ভুলগুলি আমরা আপনাদের কাছে ওপেন, আপনারা এটা ধরবেন এবং আপনারা দেখতেও পাবেন। ওইখানে কমিটিগুলি যে হবে সেখানে জনপ্রতিনিধি থাকবে, গণ্যমান্য ব্যক্তি থাকবে। রাইট টু ফুড, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর প্রত্যেকটা জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করতেছেন। রংপুরের পীরগাছার কয়েকটি পরিবারকে ঘিরে চলছে উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতা। জাপানি নাগরিক হোশি কোনিও হত্যাসহ অন্তত 8টি হামলা ও নাশকতার সঙ্গে জড়িত এসব পরিবারের সদস্যরা। তবে এদের বেশিরভাগই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার কিংবা বন্দুকযুদ্ধে মারা গেলেও মেহেদী নামে যে যুবকের হাত ধরে তারা জঙ্গিবাদে জড়িয়েছে তাকে এখনো আইনের আওতায় আনা যায়নি। রংপুর থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। রংপুর জেলা সদর থেকে পূর্ব দিকে 20 কিলোমিটারের মতো এগিয়ে গেলে পীরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম পশুয়া টাঙ্গাইলপাড়া। জেলার অন্যান্য এলাকার মতোই একদিকে বিস্তীর্ণ ফসলি জমি, অপরদিকে বসতবাড়ি। এই এলাকাতেই বাস দুর্ধর্ষ সব জঙ্গিদের। কাউনিয়ায় মাজারের খাদেম হত্যা মামলা, বাহাই সম্প্রদায়ের নেতা হত্যা চেষ্টা মামলা, পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলা, কুড়িগ্রামের ধর্মান্তরিত খ্রিস্টান হত্যা ও গাইবান্ধার নাশকতা এবং হোশিকোনিও হত্যা মামলার আসামি মাসুদ রানা ও ইসহাক, কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত রায়হান কবির, ঢাকার মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সাদ্দাম, সবার বাড়ি এখানে। এদের মধ্যে মাসুদ রানা, সাদ্দাম ও রায়হান কবির সম্পর্কে চাচাতো ভাই, আর ইসহাক মাসুদ রানার ভগ্নিপতি। এটার মধ্যে বাবা আমি কোন সময় গেল কি হইলো সেটা তো আমি বাবা বলতে পারি। লেখাপড়া করতো এইটাই জানতাম, কিন্তু ওর আসল কি কাজ করা তা তো আর জানতাম না। স্থানীয় এক সাংবাদিকের কাছে জানা যায় এদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কিছু তথ্য। তার মতে 2002 সালে একটি মসজিদ উদ্বোধন করতে এলাকায় আসেন শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাই। পরে তাদের মাধ্যমে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত একটি পরিবার যোগ দেয় জঙ্গিবাদে, যার পুরোধা মেহেদী নামে এক যুবক। বেলাল এই মসজিদের ইমাম ছিল, উনি আর যে পালাতক মেহেদী দীর্ঘদিন থেকে, এই দুইজন মূলত এখানে এই জিএমবিটার একটা বীজ এরা বপন করে। মেহেদী আমার বাবা আমাদের লোকের যোগাযোগ নাই। হ্যাঁ হ্যাঁ মনে করেন যে আজকে 40 বছর বয়স, তার মিথ্যা কথা বলবো না। হ্যাঁ মনে তার কর্ম হয়ে খায়। মেহেদীর বাবা মান্নানও উগ্রবাদে জড়িত অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে। সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জঙ্গিবাদে জড়িয়ে পড়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে কোনটি? আর্থিক অসঙ্গতি, নাকি নাগরিক সমাজের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা জড়িয়ে পড়েছেন অপরাধের অন্ধকার জগতে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এখন সংশ্লিষ্টরা। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন এই এলাকার বেশিরভাগ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মেহেদী সহ বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। বেশি উগ্র পন্থাকে বেছে নেওয়ার জন্য তারা শিবির ছেড়ে দিয়া জেএমবিতে এসেছে। হাতে কোনো 2-4 জন পলাতক আছে,
তারাই এখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। তো আমরা আমাদের যে অভিযান এটা তৎপরতা অব্যাহত রাখছি। রংপুর সহ বৃহত্তর উত্তরবঙ্গে জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়ার দাবি করে পুলিশ বলছে, বড় ধরনের সহিংসতার সক্ষমতা 90 জেএমবির এখন আর নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, রংপুর। দিন কিংবা রাত, ব্যস্ত কিংবা ফাঁকা সড়ক, রাজধানীতে সুযোগ পেলেই কার রেসিং এর নামে বেপরোয়া গাড়ি চালনায় মেতে উঠছে উঠতি বয়সী কিশোর তরুণদের বেশ কয়েকটি গ্রুপ। এছাড়া রাতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। এতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশ বলছে, বেপরোয়া গাড়ি চালনা ঠেকাতে রাতেও অভিযান চালানো তারা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রাতে ট্রাফিক পুলিশের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা জরুরি। নুরুল ইসলাম নয়নের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। মধ্যরাতের ঢাকা, একে একে কার রেসিং এর 4টি গাড়ি ঢুকলো গুলশান থেকে বনানীমুখী সড়কে। গতি তোলার আগে একটুখানি সলা পরামর্শ, টিম লিডারের হাতের ইশারা, তারপর পুলিশের চেকপোস্ট পেরিয়ে বনানী থেকে উত্তরা রোডে উঠতেই হঠাৎ দেছুট। মুহূর্তেই বিপজ্জনকভাবে 4টি গাড়ি চারদিক দিয়ে সাধারণ যানবাহনগুলোর ফাঁক গলে দৃষ্টিসীমার আড়ালে। রাজধানীতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে কার রেসিং এর যেসব খবর আমরা শুনে থাকি, তার একটি প্রমাণ এই মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি একাধারে 4 থেকে 5টি কার রেসিং এর দ্রুতগামী গাড়ি একে বেঁকে রাস্তা অতিক্রম করছে এবং প্রত্যেকটি গাড়ির যে গতি সেগুলো একেবারে বিপজ্জনক। রাতে গতির ঝড় তোলার ফাঁকে রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় জটলা পাকিয়ে রীতিমতো দলভারী করতেও দেখা যায় ড্রাইভিং লাইসেন্সবিহীন এসব চালককে। তবে তাদের ঘিরে নেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো নজরদারি। রাস্তায় লিমিট নাই, কত গতিতে চালানো যাবে? কই লিমিট আছে ভাই? আমাদের দেখেন ভাই, ক্যান্টনমেন্ট ছাড়া কোন এলাকায় লিমিট আছে? রাজধানীতে এরকম বেপরোয়া গাড়ি চালনায় হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। মধ্যরাতে যারা রেসিং করে বা রাত্রেবেলা যারা হাতিঝিলে ঘুরতে আসে, তারা কিন্তু অনেক সময় আতঙ্কে থাকে। ওদের হুন্ডার এত বিকট সাউন্ড থাকে। সাধারণ একজন মানুষ হয়তো রাস্তা পার হচ্ছে, সে জানে না তার রেসের স্পিড কতটুক। সে তো সাধারণ গাড়ির মতোই হয়তো পার হতে যাচ্ছে। ও যখন রেস স্পিড করবে তখন সেই মানুষটা অন দ্য স্পটে ডেড হয়ে যেতে পারে। পুলিশ বলছে, রাতে বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বন্ধে মাঝে মধ্যেই অভিযান চালান তারা। কার রেসিং এটা হতে পারে, আমাদের চোখের সামনে পড়লে আমরা এটা ধরে তাদের বিরুদ্ধে আমরা মোটরযান আইনে মামলা করি। অনেক সময় গভীর রাত্রে আমাদের ঊর্ধ্বতন অফিসারদের তত্ত্বাবধানে আমরা চেকপোস্ট করে থাকি। তবে এই বিশেষজ্ঞ বলছেন, রাতের বেলাতেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে হবে ট্রাফিক পুলিশকে। সংঘর্ষটা বেশি হয় রাতের বেলা এবং এটা হয় হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো। পুলিশের দায়িত্বটাকেও কিন্তু এখন এক্সটেন্ড করতে হবে গভীর রাত পর্যন্ত। তিনি জানান, কঠোর ব্যবস্থা না নিলে রাস্তায় গাড়ির বেপরোয়া গতি বন্ধ করা যাবে না। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। কাল শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা মিশন। গলে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে থাকার লক্ষ্য টাইগারদের। ভোলায় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন 8 জন। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। এতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে অর্ধ শতাধিক পরিবার। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি গ্রামের রানু বিবির টিনের ঘরটি রোববার সন্ধ্যায় উড়িয়ে নিয়ে যায় ঝড়। এরপর থেকেই শূন্য ভিটায় খোলা আকাশের নিচে পরিবারের 10 সদস্য নিয়ে এভাবেই বসবাস করছেন তিনি। রানু বিবির মতো একই অবস্থা দরিরাম শঙ্কর ও কালাসুরা গ্রামের অর্ধ শতাধিক পরিবারের। বাড়িঘর আর নিজেদের সহায় সম্পদ হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কায় দিন পার করছে এই পরিবারগুলো। আমার কোনো তৌফিক নাই রে বাবা, কেউর কাছে যে মাথা ঠাই গুজাবে এমন কোনো জায়গা নেই। খাওয়ানোর কোনো জায়গা নাই, রান্নার কোনো জায়গা নাই, থাকবার কোনো জায়গা নাই। এখন আমার ঘরটার হরিয়া গেছে, এখন যে আমরা উড়ামু ওই তৌফিক আমাগো নাই। দুর্গতদের ত্রাণ সামগ্রীর পাশাপাশি জরুরি ভিত্তিতে বাড়িঘর নির্মাণে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এই লোকগুলি খুব অসহায়, এরা এই খোলা আকাশের নিচে বসবাস করতেছে। এদের জন্য যা ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত যাতে ব্যবস্থা নেয়। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকা ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি 10 কেজি করে চাল এবং ব্যক্তি পর্যায়ে 500 টাকা করে দিব আর কি। যাদের আসলে সত্যিকার অর্থে ঘর ধসে পড়ছে তাদের জন্য টিনের ব্যবস্থা করব।
সদর উপজেলার কালাসুরা ও দলিরাম শঙ্কর সহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে রোববার সন্ধ্যায় শক্তিশালী ঝড় বয়ে যায়। এ সময় ঘর চাপা পড়ে রাজীব নামে এক কিশোর নিহত হয়। সময় সংবাদ, ভোলা। আগামী 2 বছরের মধ্যে ভারতের মতো বাংলাদেশেও 300 ধরনের পাট পণ্য উৎপাদন করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, আগামী 6 মাসের মধ্যে পণ্য পরিবহনে ব্যবহারে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। র্যালিটি সকাল 10টায় মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে এভিনিউ প্রদক্ষিণ করে সংসদ ভবনে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন আহমেদ প্রামাণিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। র্যালিতে ঠেলাগাড়ি ও রিকশার মধ্যে পাট নিয়ে অংশ নিয়েছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পাট চাষিরা। সিদ্ধান্ত গ্রহণের সমন্বয়হীনতার কারণে কখনো বন্ধ হয়েছে পাটকল, কখনো বন্ধ করা হয়েছে পাট রফতানি। অভিযোগ আছে সরকারি মিলগুলোতে চলেছে হরিলুট। এ কারণেই প্রধান রফতানি পণ্যের তকমা হারিয়ে কোনো মতে টিকে আছে পাট শিল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা আলোচিত এক চিঠিতে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। যদিও পাটকল বন্ধের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রীর দাবি, যৌক্তিক কারণেই বন্ধ হয়েছিল কাঁচা পাট রফতানি। আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। স্বাধীনতার পর দেশের মোট রফতানি আয়ের প্রায় 60% আসত পাট খাত থেকে। 4 দশক পর রফতানির ঝুড়িতে তার অবস্থান এখন মাত্র 3%। মূলত 80-র দশক থেকেই অবনতি শুরু পাট খাতের, যার শেষটা হয় 2002 সালের পর। অব্যাহত লোকসানের দোহাই দিয়ে তৎকালীন সরকার আদমজীর সঙ্গে নারায়ণগঞ্জ আর খুলনার বহু পাটকল বন্ধ করাতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিছু পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা, মিলগুলোর আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ নেওয়া হলেও দুরবস্থা কাটেনি পাটের। বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাত সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের সময় আদমজি, চটকল বন্ধ সহ নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। 2010 সালে যারা লতিফ সিদ্দিকী সাহেব একবার বন্ধ করলেন, 2800-3000 টাকার পাট আমাদেরকে অর্ধেক দামে বিক্রি করতে হলো। 2015 সালে আরেকটা ধাক্কা খেলাম যে আমাদের কাঁচা পাট 6 মাস বন্ধ করা হলো। সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে পাট খাতের জন্য সমন্বিত নীতিমালা দরকার উল্লেখ করে কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যদিও রফতানি বন্ধে যৌক্তিক কারণ ছিল বলেই দাবি পাট প্রতিমন্ত্রীর। পাট শিল্পের অবনতির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকেও দায়ী করছেন তিনি। কাঁচা পাট রপ্তানি কিছুদিনের জন্য বন্ধ রাখছিলাম এবং যৌক্তিক কারণে, এবং সেই যৌক্তিক কারণটা হয়তো মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সঠিকভাবে উপলব্ধি করেন নাই। পাটের বিদেশে ষড়যন্ত্র হয়েছে, এটা রাজনৈতিক কারণে হয়েছে। এখনো বিশ্বব্যাংক চায় এই পাট শিল্প বাংলাদেশে ধ্বংস, কিন্তু বর্তমান সরকার ওই বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন এখন আর গুরুত্ব দেয় না। তবে দীর্ঘমেয়াদে পাট খাতের উন্নয়নে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি বহুমুখী পাট পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। নতুন নতুন বাজার আমাদের খুঁজতে হবে। আমাদের যে বাইরে এমবেসিগুলো আছে তাদের অনেক তৎপর হতে হবে। এখানে সমন্বয়ের অনেক অভাব রয়েছে। যে লক্ষ্যটা অর্জন করব সেই লক্ষ্য অর্জিত বেশিরভাগ সময় দেখা যায় হয় না। আইন যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা উচিত, আর যদি আইনের প্রয়োজন হয় কিছু করার জন্য সেখানেও সেটা বাস্তবায়ন করা উচিত। দেশে পাট উৎপাদনের ইতিহাস শতাব্দী পেরোলেও চলতি বছর প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পাট দিবস। এ খাতের ধারাবাহিক অগ্রগতির জন্য এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহারের পরামর্শ পাট সংশ্লিষ্ট সব মহলের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে বনভূমি দখলের পর গাছ উজাড় করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে বসতি, মার্কেট সহ বিভিন্ন স্থাপনা। এতে একদিকে যেমন বনাঞ্চল কমছে, তেমনি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। অবৈধ দখলদারদের দাবি, বন কর্মকর্তা ও প্রভাবশালীদের মাধ্যমেই স্থাপনা নির্মাণ করছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, মানবিক বিবেচনা ও জনবল সংকটের কারণেই দখলদার উচ্ছেদ করা যাচ্ছে না। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের সখীপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলার বনাঞ্চলের অধিকাংশ জমি এখন প্রভাবশালীদের দখলে। সংরক্ষিত এলাকায় একের পর এক নির্মিত হচ্ছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। আবার দখলকৃত জমির গাছ কাটা হচ্ছে নির্বিচারে। পরে তা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বনদস্যুরা। অথচ বন সংরক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকছেন নির্বিকার। এতে বনাঞ্চল ধ্বংস হওয়ার পাশাপাশি বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার।
এক্ষেত্রে দখলদারদের দাবি বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব স্থাপনা তৈরি করা হচ্ছে। বারদাগের জায়গায় 100 বছর ধরে রয়েছি, বনের ঘরটার উড়িবার নিলে টেয়া ছাড়া উড়িবার দেয় না। চাই তো বহুত, কিন্তু আতবাই ধরে 20-3-4 হাজার 4-5 হাজার করে দেয়, ফরজ দিয়ে নেয়। এই জায়গা ছাড়া যদি আমাকে একটি সময় জায়গা কোথায় যাওয়ার জন্য জায়গা কোনখানে নেই, এই আমাকে সম্ভব। কেরা দিল না দিল ওরা তো কোনো কথা নাই, খালি বলে ওপরে থেকে ফোন আহে, এরা দিয়ে দেয় না, খালি পয়সা খাওয়ার পান করে। তবে তাদের এ দাবি অস্বীকার করে বন বিভাগের কর্মকর্তারা বলছেন জনবল সংকট থাকায় বনভূমি দখল থামানো যাচ্ছে না। আর জেলা প্রশাসক জানালেন অবৈধভাবে দখল হওয়ায় বনভূমি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দখল হওয়ার মেইন কারণটা হলো যে এইখানে আমাদের জনবল খুবই কম এবং জায়গার মূল্য বেড়ে যাওয়া। এটা উদ্ধার করার জন্য বন বিভাগকে যদি শক্তিশালী করা না হয় তাহলে এটা সম্ভব না। আমাদেরকে দক্ষ এবং অধিক সংখ্যক জনবল এবং লজিস্টিকের প্রয়োজন রয়েছে। এই বিষয়টা আসলে মানবিক দিকটা জড়িত রয়েছে। আমরা ইচ্ছা করলে তাদেরকে উঠিয়ে দিতে পারি, কিন্তু সেই কাজটা আমরা করছি না। তাদেরকে বুঝিয়ে এবং বনটা সংরক্ষণ করা যায় এই বিষয়টা আলোচনা চলছে এবং সমাধান হয়তো আলোচনার মধ্যে একটা বের হয়ে আসবে। সরকারি পরিসংখ্যানে টাঙ্গাইলের বনভূমির পরিমাণ প্রায় 1,22,000 একর। ইতোমধ্যে প্রায় 39,000 একর জমি দখল হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। সময় সংবাদ, টাঙ্গাইল। হেফাজতে ইসলামের সুপারিশ অনুযায়ী স্বনামধন্য লেখকদের লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ সকালে এই রুল জারি করেন। এর আগে শিক্ষাবিদ আনোয়ার হোসেন ও মমতাজ জাহান বাদী হয়ে হাইকোর্টে এ বিষয়ে একটি রিট আবেদন করেন। রিটে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। পঞ্চম শ্রেণীর বইতে গোলাম মোস্তফা রচিত প্রার্থনা কবিতা এবং হুমায়ুন আজাদের কবিতা সহ প্রায় 15 জন স্বনামধন্য লেখকের লেখা বাদ দিয়ে এবছরের নতুন পাঠ্যপুস্তক প্রকাশ করা হয়েছে। দীর্ঘ 4 বছরেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার মূল অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। এতে হতাশা প্রকাশ করেছে ত্বকীর পরিবার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে পুলিশের দাবি তদন্ত চলছে, শিগগিরই দেওয়া হবে অভিযোগপত্র। শওকত আলী সৈকতের তথ্য এবং আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইংরেজি মাধ্যমের এ লেভেল পরীক্ষায় রসায়ন ও পদার্থবিদ্যায় রেকর্ড নম্বর পাওয়া অসাধারণ এক মেধাবী ছাত্র তানভীর আহমেদ ত্বকী। 2013 সালের 6 মার্চ সন্ধ্যায় শহরের কোর্ট এলাকা থেকে অপহৃত হওয়ার দুদিন পর তার লাশ ভেসে ওঠে শীতলক্ষার কুমুদিনী খালে। এরপর পার হয়ে গেছে 4 বছর। বিচার কার্য শেষ হওয়া তো দূরে থাক, এই দীর্ঘ সময়ে মূল অভিযোগপত্রই জমা দিতে পারেনি তদন্তকারী আইন শৃঙ্খলা বাহিনী। এটা তো শুধু আমার। তবে এই দীর্ঘ সময়ে ছেলে হারানোর বেদনা এতটুকু কমেনি মা রৌনক জাহানের। আর ত্বকী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ার কারণে শিশু হত্যা বেড়ে গেছে বলে মনে করেন তার বাবা মা। প্রতিদিনই খুন হচ্ছে, মানুষ ভাবে যে খুন করলে আর কি হবে, এই সব ঢেকে দেওয়া যাবে, সেই জন্য তো এগুলো ঘটে চলেছে। সরকার আসলে যে বিচারগুলি করতে চায় সে বিচারগুলি হয়, আর যে বিচার করতে চায় না সেগুলো হয় না। 4 বছরেও এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র না দেয়া বিচারহীনতার অপসংস্কৃতির একটা বহিঃপ্রকাশ। নাগরিক সমাজের নেতাদের পাশাপাশি সরকারের কাছে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানালেন সিটি মেয়রও। ত্বকীকে যে হত্যা করেছে আমি বিশ্বাস করি সেই নরঘাতকের বিচার খুব শিগগিরই হবে, হতেই হবে, এর কোনো বিকল্প নাই। দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা পেলাম না, চার্জশিট তো হলোই না। আর যারা 164 আসামি তারা দাবিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ শহর। র্যাব তদন্ত কার্যক্রম নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও দ্রুত প্রতিবেদন দেওয়া হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। মামলাটি এখনো যেহেতু র্যাবের নিকট মুলতবি আছে সে বিষয়ে তারা ভালো বলতে পারবে। তারপরেও জেলা পুলিশের পক্ষ থেকে যেটি জেলার আলোচিত ঘটনা সেজন্য পুলিশ সবসময় ফলো আপ করে থাকে। ত্বকী হত্যা মামলায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে শওকত সুলতান ভ্রমণ নামে এক আসামি 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের 14টি উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই নাটোরের বড়াই গ্রামে ভোট কেন্দ্রে যান ভোটাররা। লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। বরিশালের গৌরনদী ও বানারীপাড়া উপজেলায় চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।
কুমিল্লা সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। উপজেলার 56টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনী দলীয় প্রতীকে আওয়ামী লীগ ও বিএনপির 2 প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খাগড়াছড়ির গুইমারা উপজেলা সহ অন্য এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ঠাকুরগাঁওয়ে পেট্রোকেম কোম্পানির কীটনাশক ব্যবহারে বিপুল পরিমাণ ফসলি জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের প্রায় 300 কৃষক এখন বিপাকে। খোঁচাবাড়ি এলাকার এই চাষিরা ধানের চারা রোপণের পর জমিতে ডুপন্ট এলমিক্স 20 WP নামে কীটনাশক ব্যবহার করেন। কৃষকদের অভিযোগ, পেট্রোকেম কোম্পানির এই কীটনাশক ব্যবহারের পর চারা সতেজ না হয়ে নষ্ট হতে থাকে। এদিকে ক্ষতিগ্রস্ত চারাগুলো সতেজ করতে ইতোমধ্যে কোম্পানি থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, কৃষকদের স্বার্থে প্রয়োজনে অভিযুক্ত কোম্পানি থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করা হবে। কোম্পানি কত 20টা দেন দাদা, ওপরে ধানও বেশি হবে। আমার তোমার কত টমেটো লাগছে না, আমার 1 বিঘা, এই 20টা দেন তো তাড়াতাড়ি শিকড় বাড়বে, ওপরে ধানটা ওবা এই মোটা মোটা থোপ হবে, তো থোপ তো হয় না, ওবা মরে যাচ্ছে। এই 20টা দেওয়াতে গাছ কতগুলা আছে কতগুলা নাই, মানে 3 পয়া চলে গেছে, 1 ভাগ আছে। এটা কিছু মাটির তারতম্যের জন্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা হয়েছে। কিছু জায়গায় বেশি সংখ্যক ক্ষতি, কিছু কম। তারা আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ে কর্মী, তারাও এটা অপ্রিয়বহল যে তাদেরকে চাষিদেরকে ক্ষতিপূরণটা দিবেন। এটা আমরা কিন্তু খুব মনিটরিং এ রাখছি এবং আমাদের নজরদারির মধ্যে আছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন নীতিগতভাবে সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করার কথাও জানান তিনি। অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের ঢালাও মন্তব্য প্রদান আমরা বাংলাদেশ নীতিগতভাবে সমর্থন করি না। 2016-র উপরে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে রিপোর্ট প্রকাশ করেছে, আমরা তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি। বন্দরনগরী চট্টগ্রামে ওয়াসা, পিডিবি এবং টিএনটির মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরামহীন রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বেশিরভাগ সড়কই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভূগর্ভস্থ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক মেরামতের বিধান থাকলেও সমন্বয়হীনতার কারণে সিটি কর্পোরেশনও তা করতে পারছে না। এতে একদিকে যেমন নগরীতে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কাটা রাস্তা এবং ধুলোবালিতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 বছরের বেশি সময় ধরে নানা প্রকল্পের কাজে রাস্তা খোঁড়াখুড়ি চলছে চট্টগ্রাম ওয়াসার। তার সাথে যুক্ত হয়েছে টিএনটি সহ অন্যান্য সরকারি সংস্থার কাজ। এসব কাজের ফলে নগরীর অধিকাংশ রাস্তায় এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোন রাস্তা কখন কে কাটছে তার কোনো হিসেব নেই বললে চলে। অথচ নিয়ম অনুযায়ী রাস্তা কাটার আগে সংস্কারের প্রয়োজনীয় টাকা সিটি কর্পোরেশনের কাছে জমা দিতে হয়, আর কাজ শেষ হলেই সিটি কর্পোরেশন সেই রাস্তা দ্রুত মেরামত করবে। কিন্তু কোন রকম সমন্বয় ছাড়াই চলছে এই রাস্তা কাটাকাটি। যে প্রতিষ্ঠান থেকে ওরা পারমিশন নিচ্ছে সেই প্রতিষ্ঠান এটাকে সার্বক্ষণিক মনিটর আন্ডারে রাখতে হবে, তাহলে পরে জনগণের কষ্ট একটু কমবে। জনগণ এই রাস্তা খোঁড়াখুঁড়ি কাটাকাটির মধ্যেই থাকছে এবং এটি মনে হয় অতি সত্তরই এদিকে আমাদের বের হয়ে আসতে হবে এবং সমন্বিতভাবে কাজটি করতে হবে। নগরীর বহদ্দারহাট মোড় থেকে সিএনবি মোড় পর্যন্ত অন্তত 5 কিলোমিটার সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এক সংস্থার কাটাকাটি শেষ হলে শুরু হচ্ছে আরেক সংস্থার কাজ। একই অবস্থা বাদামতলের মোড় থেকে আগ্রাবাদ এক্সপ্রেস রুট হয়ে বড় পোল এবং ছোট পোলের অন্তত 6 কিলোমিটার সড়কেও একই সড়কে উভয়মুখী যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে যানজটের। আবার রাস্তার ধুলোবালিতে অতিষ্ঠ নগরবাসী। ভোগান্তি কমানোর জন্য আমাদের রাস্তা মেরামত করা দরকার। সংস্কারের কাজ করে না, গাড়িগুলো চলতে পারে না, এক লাইনে গাড়ি চলে, সবসময় দাম থাকে। এক্ষেত্রে সিটি মেয়রও স্বীকার করলেন রাস্তা কেটে উন্নয়ন কাজে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার। আমাদেরকে যত স্কোয়ার ফিট এই কাটার জন্য অনুমতি নেন, দেখা যায় বাস্তবিকতা তার থেকে অনেক বেশি ওনার কাটেন। বেশ কয়েকটি প্রকল্প আছে হাতে নিয়েছেন, এগুলো বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে তো আমার সহযোগিতা করতেই হবে। চট্টগ্রাম শহরে 1000 কিলোমিটারের বেশি সড়ক থাকলেও এর মধ্যে প্রায় 800 কিলোমিটার পাকা সড়ক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুরের অপার সৌন্দর্য হাত ছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। তবে রাস্তাঘাটের বেহাল দশা আর কোনো হোটেল মোটেল কিংবা গেস্ট হাউস না থাকায় সেখানে গিয়ে হতাশ হতে হয় পর্যটকদের। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আলপনা বেগমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড় আর নদীর মিতালি চোখে পড়বে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে। পাহাড়ি নদী সোমেশ্বরীর স্বচ্ছ পানির কলকল ধ্বনিতে মুগ্ধ হন দর্শনার্থীরা। নদীর দুপাশে প্রায় 17 কিলোমিটার জুড়ে রয়েছে বিস্তীর্ণ সাদামাটির পাহাড়, যা সহজেই আকর্ষণ করে পর্যটকদের। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, রয়েছে রানীখং মিশন ও বিরিশিরি কালচারাল একাডেমির মতো সাংস্কৃতিক ঐতিহ্যও। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসুরা আসেন এখানে। একটা জায়গা দেখলেই একদিন চলে যায়। কষ্টের বিষয় এখানে কোনো পর্যটন কেন্দ্র নেই। যদি থাকতো তাহলে দেখা যেত 2-1 দিন থেকে এই এলাকা সবগুলো ভালোভাবে দেখা যেত। পাহাড়ের কাছে আছে, এখানে নদী আছে, তো অনেক ভালো লাগে। তবে এখানে কোনো হোটেল মোটেল বা রেস্তোরাঁ না থাকায় দিন দিন আকর্ষণ হারাচ্ছে স্থানটি। পাশাপাশি রাস্তাঘাটেরও বেহাল দশা। এতে বিপুল সম্ভাবনা সত্ত্বেও পর্যটকের সংখ্যা কমছে। দিল্লি থেকে আসছি কলকাতায় হয়ে, ঢাকার থেকে আমরা গাড়ি ভাড়া করে, ভেরি ডিফিকাল্ট জার্নি, দ্য রোডস ওয়ার ভেরি ব্যাড, বাট উই ফাউন্ড প্যারাডাইস। মেঘাচ্ছন্ন পাহাড় এটি পর্যটকদেরকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু পর্যটকরা আসার কোনো সুযোগ নেই। অবশ্য সম্ভাবনাময় এই এলাকাটিতে পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন জেলার শীর্ষ কর্মকর্তা। আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি, এই এলাকায় যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এগুলো যদি সম্পূর্ণ হয় তাহলে এখানে পর্যটকদের সংখ্যা অনেক হারে বৃদ্ধি পাবে। 278.28 বর্গ কিলোমিটারের এ উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নই প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদে সমৃদ্ধশালী। সময় সংবাদ, নেত্রকোনা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে আবারও একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক হামলার শিকার হয়েছেন। রোববার ওয়াশিংটন অঙ্গরাজ্যের কেন্ট শহরে গুলিবিদ্ধ হন শিখ ধর্মাবলম্বী 39 বছর বয়সী দীপ রায়। পুলিশের বরাতে গণমাধ্যম জানায়, দীপ নিজ বাড়ির বাইরে গাড়িতে কাজ করার সময় মুখোশ পরা এক ব্যক্তি তার সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে গুলি ছোড়ে। এ সময় ওই বন্দুকধারী নিজ দেশে ফিরে যাও বলে চিৎকার করেছিল। জাতিগত বিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ নিয়ে 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রে 3 জন ভারতীয় হামলার শিকার হলেন। গত বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় অজ্ঞাত পরিচয়ের অস্ত্রধারীর গুলিতে নিহত হন হার্নিশ পাটেল নামের এক ভারতীয় ব্যবসায়ী। তার আগে 22শে ফেব্রুয়ারি কানসাস অঙ্গরাজ্যে একটি পানশালায় গুলিতে নিহত হন এক ভারতীয় প্রকৌশলী। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সফরকারীদের সমীহ করেই এ ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা। অন্যদিকে নিজেদের কন্ডিশনে লঙ্কানরা ফেভারিট ও শক্তিশালী বলেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান মুশফিক। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। গেল জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। তবে এরপরই টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে গ্রাহাম ফোর্ডের শিষ্যরা। নিজেদের চিরচেনা কন্ডিশনেও এগিয়ে থাকবে লঙ্কানরাই। তাই প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ফেভারিট হিসেবে মেনে নিয়েই মাঠে নামবে টাইগাররা। এখন পর্যন্ত মোট 16টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে 14টিতেই জয় পেয়েছে লঙ্কানরা। 2টি টেস্টে ড্র করতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে এই গলেই 2013 সালে লঙ্কানদের বিপক্ষে ড্রয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। সেই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মুশফিক। এছাড়াও আশরাফুলের 190 রানের পাশাপাশি সেঞ্চুরি করেন নাসির হোসেন। শ্রীলঙ্কার ওই দলের সদস্যদের মধ্যে একমাত্র রঙ্গনা হেরাথি আছেন বর্তমান দলে। নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হলেও ভারত সফরে ভালো খেলেছে টাইগাররা। তাই এ টেস্টেও সে ধারাবাহিকতা ধরে রাখার আশা তাদের। লাস্ট আমরা 2 সপ্তাহ ধরে যে ট্রেনিংগুলো করছি এবং যে ম্যাচ খেলেছি এবং তাতে ইনশাল্লাহ সব ব্যাটসম্যানদেরকে খুব ভালো টাচে মনে হচ্ছে এবং আশা করব কালকে থেকে যে টেস্টটা শুরু হচ্ছে তারা সেখানে তাদের আগের যে ফর্ম তারা সেই ফর্মগুলো ফিরে পাবে এবং বাংলাদেশ টিম যেন ভালো খেলে সেই জন্য তারা কন্ট্রিবিউট করবে। ইটস গোইং টু বি আ চ্যালেঞ্জিং সিরিজ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেকটাই উন্নতি করেছে। ওদের দলে বেশ কজন বিশ্বমানের ক্রিকেটার আছে, তাই ওদের বিপক্ষে সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। তুলে নেওয়া হলো 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তিও। রাজধানীর হাজারীবাগে এখনো চালু থাকা সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের। শিগগিরই কেটে দেওয়া হবে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ। IOR এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তায় মন্ত্রী পর্যায়ের বৈঠক। খাদ্যবান্ধব কর্মসূচিকে স্বচ্ছ করতেই 50 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ। অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। এবং রাতের রাজধানীতে ফাঁকা রাস্তায় কার রেসিং এর নামে চলছে উঠতি বয়সীদের বেপরোয়া গাড়ি চালনা। ঘটছে দুর্ঘটনা। অভিযানেও কমছে না এই অপতৎপরতা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।